এমন জটিল সময়ে বুকে লাথি দেয় অবশ্য মায়া হলো অরণ্যর। সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোলে তুলে জামা খুলে ঠিকই ওষুধ লাগিয়ে দিল। গালে অসংখ্য স্নেহের চুমুক খেতে খেতে সারা রাত নিজের বুকে চেপে হাজারবার সরি বলল। অথচ সে জানল না আজকের রাতের পর থেকে এক রমণীর হিসাব শুরু হয়ে গিয়েছে। ইরাম ভেবেছিল এই চক্র সে কোনোদিন ভেদ করতে পারবে না। অরণ্যর ছায়াতলে একটি খেলার গুটি হয়ে থেকে যাবে সে আজীবন। তবুও যদি সে নিরলায় নিভৃতে একাকী বেঁচে রয় পৃথিবীর কোনো এক কোণায়, তবে অবহেলাই সই। কিন্তু ইরাম সইল না। মাতৃত্ব তাকে বরণ করার পর থেকে আর সইল না কিছুই। সন্তানকে নিয়ে সবকিছুর মাঝে আড়ালে আবডালে বাঁচবে ভেবেছিল সে, যদি অরণ্যর ছায়াই হয় তবুও। শুধু লোকটা কোনোদিন সন্তানকে কিছু না করলেই হবে। কিন্তু না, হলো না ইরামের। ইজানকে যখন প্রথমবারের বুকের মাঝে চেপে ধরল, যখন ওই নাজুক শরীরের উষ্ণতা তার খাকা মরুভূমি হয়ে থাকা বুক শীতল পানির জোয়ারে ভাসিয়ে দিল, তখন ইরাম টলল। রমণী ইরাম, রাহাত ইহানের বোন ইরাম, সমাজের গোলাম ইরাম, অরণ্যর স্ত্রী ইরাম কোনোদিন টলেনি ঠিকই, কিন্তু মা ইরাম টলল। রীতিমতো দুঃসাহসের ডানায় চড়ে সে উড়াল দিল। ইজানকে নিয়ে প্রতিজ্ঞায় মাতল জননী ইরাম। আজ থেকে ইরাম স্বার্থপর, আজ থেকে ইরাম অবিশ্বাসী, আজ থেকে ইরাম নিষ্ঠুর, আজ থেকে ইরাম চোখের বিষ, আজ থেকে ইরাম স্ত্রী বোন সমাজ কিচ্ছুই নয়। আজ থেকে ইরাম একজন মা, ইজানের মা। বর্তমান নার্সারি গ্রাইডারে বসে দুলছে ইরাম, চোখজোড়া বাইরের দিকে নিবদ্ধ। সন্ধ্যা নেমেছে জগতে। বারান্দা গলে শীতল বাতাস আসছে। খোলা গায়ে লাগতেই শরীর কেমন শিরশির করে উঠল। অনুভূতিহীন শীতল ইরাম নিজের শাড়ির আঁচলটা টেনে ঠিকঠাক করে নিল। পরম যত্নে ঢেকে ফেলল সকল কদর্যতা, ঠিক যেমন করে এতকাল সে ঢেকে এসেছে নিজের সকল না বলা কথা। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই আলাদিন। নরম গলায় বলল ইরাম, দুলতে দুলতে বাইরের দিকে চেয়ে রইল শূন্য চোখে। তুমি আমার কল্পনার চাইতেও বেশি কিছু নিয়ে এই জীবনে পদার্পণ করেছো। আমি চাই না তোমার সঙ্গে আমার শেষটা কণ্টকাকীর্ণ হোক। তুমি হয়তো অনেক কিছু ডিজার্ভ করো, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা, যার কোনোটাই তোমাকে দেওয়ার সাধ্য আমার নেই। আমি তোমায় শুরু থেকেই ব্যবহার করছি, সামনেও ব্যবহার করে যাব। যদি পারো আমার রহস্যগুলো রহস্য বানিয়ে রেখো। তুমি কাকে ভালোবাসবে, কাকে অনুভূতি দান করবে, তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেগুলো। তবে আমি যতদিন আছি একটুখানি সম্মান দিও, ওতেই চলে যাবে আমার। ইরাম উঠে পড়তে যাচ্ছিল। ওই রুমের ভেতরে কেমন দম বন্ধ লাগছে তার। গলা ধরে আসে, অথচ সে উঠতে পারল না। দৃষ্টি অন্যদিকে থাকায় এতক্ষণ যাবৎ সে কিছুই খেয়াল করেনি। হুট করে তার কানে ফোপানোর মতন শব্দ গেল। ঝট করে ঘুরে তাকালো সে। বিছানার ওপর বসে আছে সাইবান। তার সুঠাম শরীরটা সামান্য কাঁপছে। মুখ দুহাতের মাঝে গুজে রাখা হাত, তাই দেখা যাচ্ছে না। ইরাম শুনতে পাচ্ছে শুধু কান্নার আওয়াজ। নাকি ইরামের ভ্রম? ভ্রমই মনে হলো, কারণ সেই দলাপাকানো কান্না একেবারে হুট করে মিলিয়ে গেল। এর বদল জায়গা দখল করে নিল হাসি, অট্ট হাসি রীতিমতো। সাইবানের শরীর আরও জোরে কেঁপে কেঁপে উঠল। দৃশ্যটা এতটা অশরীরই কেন লাগলো ইরাম জানে না। শুধু অনুভব করলো তার শিরদাঁড়া বেয়ে শীতল আতঙ্কের স্রোত নেমে গিয়েছে। মুখ তুলল সাইবান। তার চোখজোড়া এমনিতেই কালো, অথচ ইরামের মনে হলো যেন ওই চোখের মাঝে সাদার আর কোনো অস্তিত্ব নেই। গোটা কালো হয়ে গিয়েছে, মার্বেলের মতন। হাসছে সাইবান, তার ঠোঁটে মাখা বিস্তৃত হাসি। ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে নামা হালকা লাল তরল রক্ত নাকি। স্তম্ভিত হয়ে গেল ইরাম। গিরগিটিও বুঝি এত দ্রুত রং পাল্টায় না, যত দ্রুত সাইবানের চেহারা পাল্টালো। বিষণ্ণতা, বিনোদন, অতপর শুধু কালো। ঘর ঘরে একটা অমানসিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো গোটা রোম জুড়ে। কঠিন দুনিয়া দেখে ফেললে আর এপারে কি কাজ? প্রথমে ৩.৫ হাত মাটি, তারপর জাহান্নাম দেখা হোক আজ। আজকে চাকরি থেকে বেশ দেরি করেই ফিরেছে রাহাত। মেজাজ ক্ষিপ্ত হয়ে এসেছে তার এক জুনিয়রের সঙ্গে বোঝাপড়া করে এসে। মিথিলা তাকে ভাত বেড়ে দিয়েছে। টেবিলে বসে চুপচাপ খাচ্ছে সে। স্বামীর সামনে চেয়ার টেনে বসে মিথিলা জিজ্ঞেস করল। দড়ির কোনো ব্যবস্থা করে? রাহাত তাতে আরও বিরক্ত হয়ে উঠল। ঠাস করে পানির গ্লাস টেবিলে রেখে বলল, আমাকে কি রোবট মনে হয় তোমার? দুদণ্ড শান্তি দিতে পারো না? শান্তি? আমি তোমাকে শান্তি দিই না নাকি তোমার হাতুড়ে আপু? পাল্টা তেতে উঠল মিথিলাও। আপু রাখতেও তো লজ্জা হচ্ছে। কেমন বেশরম হরে এভাবে সম্পত্তির ভাগ চাইতে পারে, লোভী একটা। তুমি বেশরম না? হাত পেতে নাওনি আপুর আগের বিয়ের দেনমোহরের টাকা? ওই টাকাতেই
আমার আজকের বড় চাকরি জুটেছে, আর তুমি এই বাড়িতে আয়েশ করে থাকতে পারছো, বলে যেও না। রাত খেকিয়ে উঠল, চুপ বনে গেল। কথাটা মিথ্যে নয়। ইনামের অরণ্যর সঙ্গে বিয়ে হওয়ার সময় যে উপঢৌকন ও দিনমোহর পেয়েছিল তার সবটাই সে নিজের ভাইদের ভাগ করে দিয়েছে। রাহাত অনেক দিন ধরে বেশ বড় একটা পদের চাকরির জন্য দৌড়াদৌড়ি করছিল। আগের ছোট চাকরিতে সংসার চলছিল না, কিন্তু এই দেশে অর্থ না ঢাললে বুঝি কিছুই হতে চায় না। ইনাম সেই ব্যবস্থা করে দিয়েই গিয়েছে। ইহানের ভাগ আজও ব্যাংকে জমা। মিথিলা কেন যেন স্বামীর কথার বিরুদ্ধে আর কিছু বলতে পারল না, দাঁত চেপে হজম করল বিষয়টা। এমন সময় সদর দরজায় জোরালো কড়া নাড়ার আওয়াজ। রাহাত এবং মিথিলা উভয়ই খানিক থমকালো। এমন জোরে জোরে ধাক্কাচ্ছে যেন দরজা ভেঙে ঢুকে যাবে কোনো হিংস্র প্রাণী। রাহাত ভ্রু কুঁচকে ফেলল। কোন কুলাঙ্গার এসেছে দেখ, দরজা খুলেই একটা রামধমক দেবে। মিথিলা উঠে গেল। হেঁটে গিয়ে সে কোনো মতে দরজা খুলেছে কি খোলেনি তাকে ঠেলে বিদ্যুৎ গতিতে ভেতরে ঢুকে গেল কিছু একটা। মনে হলো বুঝি কোনো শিকারী প্রাণী হুট করে ঝাঁপিয়ে পড়েছে। ভোরকে গিয়ে ঘুরে তাকালো সে। অবশেষে দেখতে পেল অপ্রত্যাশিত অস্তিত্বটিকে। সাইফান আলাদিন, রাহাতের খালাতো ভাই। স্লিভলেস একটা সাদা রঙের ঢোলা টি শার্ট গায়ে, সঙ্গে ড্রাগ জিন্স, চোখে মুখে আধার। মিথিলা বিয়ের পর থেকে কোনোদিন এই ছেলেকে মুন্সিবাড়ির চৌকাট পেরোতে দেখেনি। আজ সোজা বাড়ির ভেতরে উপস্থিত বিধায় হতবাক সে। রাত অব্দি ভাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। বিস্ফোরিত চোখে চেয়ে আছে সাইফানের দিকে। স্বামী স্ত্রীর কেউই কথা বলতে পারল না প্রচণ্ড বিস্ময়ের কারণে। সাইফান রাহাতের দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। স্লিভলেস টি শার্টের কারণে তার বাহুর পেশিগুলো কিভাবে ফুলে ফেপে উঠছে স্পষ্ট দেখা গেল। ভ্রু তুলল সে। পিয়াংশি চিকচিক করে উঠল মৃদু আলোয়। রাহাত মুখোমুখি দেখল সাইফানের চোখের ভেতরে ভাসতে থাকা কালিগোলা অন্ধকার, ঠোঁটের লেপটানো রক্তবিন্দুর হাহাকার। অসম্ভব অশরীরী একটা কণ্ঠ ভেসে এলো রাহাতের কানে। জঙ্গলের ঠিকানা? রাহাত এবং মিথিলা উভয়ের শির দ্বারা বেশ শীতল তরঙ্গ খেলে গেল বুঝি। ভৌতিক একটা ব্যাপার আছে ছেলেটার মাঝে। মিথিলা অজান্তেই স্বামীর কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। রাহাতও বেগ পোহাচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত মেহমানকে মোকাবেলা করতে। যে সাইবানকে সে সর্বদা চিনে এসেছে সেই সাইবানের সঙ্গে এই অশরীরীর কোনো মিল নেই। জঙ্গল? কোন জঙ্গল? কিসের জঙ্গল? রাহাতের প্রশ্নে মাথা কাত করল সাইবান। বিনোদনের লেশমাত্র নেই তার চেহারায়। সদা প্রফুল্লতা গায়েব হয়েছে কোথাও। জঙ্গল মুর্দা ওরফে অরণ্য মির্জা, আপনার প্রিয় দুলা ভাই। ঠিকানা দিন, কোন গুহায় থাকে জানোয়ারটা? কেঁপে উঠল রাহাত। মিথিলার সঙ্গে দৃষ্টি বিনিময় করল, তারপর বলে উঠল, ওরা ঠিকানা দিয়ে তুমি কি করবে? খেয়ে দিয়ে আর কাজ নেই তার, পোস্ট খেটে। চুপ, মুখ থেকে শুধু ঠিকানা বেরোবে, অন্য কোনো কথা না। ঠিকানা বাদে অন্য কিছু বেরোলে আর কোনোদিন মুখ খোলার অবস্থায় থাকবেন না। মিথিলা স্বামীর বাহু আঁকড়ে ধরে চেঁচিয়ে বলল, রাত বিরাতে বাড়িতে ঢুকে এই কেমন মাস্তান গিরি? পুলিশে ফোন করবো কিন্তু, তখন সম্মান নিয়ে টানাটানি রেগে যাবে। সাইবান এমন এক দৃষ্টিতে মিথিলার দিকে তাকালো যে রমণীর শরীর বরফখণ্ডে পরিণত হলো। ওই চোখের তীব্র চাহনি সহ্য হলো না তার। দৃষ্টি সরিয়ে ফেলতেই কানে এলো অশুভ বাক্যটি, নারী পুরুষের সমঅধিকারে বিশ্বাসী আমি। আপনার স্বামীর মতন গায়ে পড়া সুশীল না। থাপ্পড়ের কাজ করলে উল্টো খুঁড়িয়ে থাপ্পড় লাগিয়ে দেব। নারী জেন্ডারের মা বাপ দেখব না। সাইবান থাম, কি হয়েছে তোর? সমস্যাটা কি আগে বল। এইভাবে গুন্ডাদের মতন আচরণ করছিস কেন? রাহাত জিজ্ঞেস করতেই ক্ষিপ্র গতিতে এক হাত বাড়িয়ে খালাতো ভাইয়ের কলার চেপে সোজা টেবিলের ওপর আছড়ে ফেলল সাইবান। মিথিলা মাথা চেপে ধরে আতঙ্কে ছিটকে সরে গেল। চিৎকার তার গলায় আটকে রইল। সাইবান রাহাতের গলা চেপে ঠেসে ধরল শক্ত কাঠের টেবিলের ওপর। ভাতের থালা বাটি সব ঝনঝন করে আছড়ে পড়ল মেঝেতে। ব্যথায় গুঙিয়ে উঠল রাহাত। খামচি দিয়ে সাইবানের হাত ছাড়াতে চাইলেও কোনো লাভ হলো না। একটা মেরুদণ্ডহীনের বাচ্চা যখন বোনকে বাঁচানোর বদলে উল্টো নরপশুর ভোজ হিসেবে ঠেলে দিয়ে শুধু নিজের পেট পকেটের চিন্তা করে, তখন তাকে ধোলাই করতে গুন্ডার দরকার হয়। তোর মতন ভাইয়ের থেকে একটা কলা গাছও ভালো। সারা সুশীল ভিতর ডিম। অরণ্য মিজান কানা, তোমাকে আমি দেব। গম্ভীর কণ্ঠস্বরটি কানে যেতেই সাইবান থামল। ঝট করে মুখ ঘুরিয়ে তাকালো। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে ইহান। বুকে দুবাহু বেঁধে রেখেছে, ভ্রু কুঁচকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাতকে ঝটকা দিয়ে ছেড়ে সরে গেল সে। মিথিলা দৌড়ে গেল স্বামীর কাছে তৎক্ষণাৎ। সাইবান পাত্তাও দিল না আর কোনো দিকে। সোজা ইহানের সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় থাকে? চলো দেখিয়ে দিচ্ছি।
ইহান প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সামনে সামনে হাঁটতে শুরু করলো। সাইবান খানিকটা বিস্মিত হলো। এই বোনটা দেখিয়ে দিচ্ছি মানে কি? মুখ নেই তোর? বোবা নাকি? ইহান থামলো, ঠিক সাইবানের মতো করে দু চোখে ধোঁয়াশা ঘেরা দৃষ্টি নিয়ে ফিরে তাকালো কিশোর ছেলেটি। সাইবান ভ্রু তুলল। এই ছেলের ভাব তার ভালো লাগছে না। মনের আশঙ্কাটাই প্রমাণ হলো। ইহান বলল, অরণ্য মিজান, বাড়িতে আমিও যাব। বহু পুরাতন হিসাব নিকাশ বাকি আছে আমার। সাইবান কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তবে এই মুহূর্তে এসে তার কারো সঙ্গে আর কোনো প্রকার তর্কে যেতে ইচ্ছে হচ্ছে না। এগিয়ে এসে হাত বাড়িয়ে হুট করে টেবিলে বিছানো সাদা টেবিল ক্লথটা ধরে টান দিল। যাও বা বাসন কোসন টেবিলের ওপর অবশিষ্ট ছিল, তাও মহা হট্টগোল করে ছড়িয়ে পড়ল মেঝেতে। আটকে উঠল মিথিলা আর রাহাত। তবে সাইবানকে রোখার দুঃসাহস আজ নেই কারো। সাদা কাপড়টা হাতে নিয়ে হনহন করে এগোলো সাইবান বাড়ির বাইরে। তার অনুসরণে বেরিয়ে যাওয়ার আগে বারান্দায় রেখে দেয়া নিজের ক্রিকেট ব্যাটটা কাঁধে তুলে নিল ইহান। নিষ্পলক তাকিয়ে থাকতে পারল শুধু মিথিলা রাহাত দম্পতি। এছাড়া আর কিছুই করার রইল না তাদের। আলিশান দোতলা একটি বাড়ির সামনে এসে থামল সাইবানের গাড়ি। বাড়ির কোনো নাম নেই, শুধু রূপলি রঙের গেট দেয়া। ভেতরের কোথাও কোনো লোক নেই বললেই চলে। শুধু গেটের কাছে একজন দারোয়ান টুলে বসে বসে ঝিমোচ্ছে। বেশি রাত হয়নি, এরপরও চারিপাশ কেমন শুনশান নীরব। আবাসিক এলাকা বলেই বোধ হয়। উপরন্ত অভিজাতদের বাস। ভাবসাব একটু তো থাকবেই। সাইবান দরজা খুলে গাড়ি থেকে নামলো। একটা সাদা কাপড় জড়ানো তার মুখে, আলগোছে ঝুলছে কাঁধের চারপাশে। দূর থেকে হঠাৎ দেখলে যে কেউ ভূত ভেবে ভয় পাওয়ার সম্ভাবনা আছে, অথচ পরোয়া নেই তার। প্যাসেঞ্জার সিট থেকে বাইরে পা রাখলো ইহান। ছেলেটার মাথায় মোটর সাইকেলের একটা হেলমেট, সেটার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। হাতে ভারী সিজন ক্রিকেট ব্যাট, পুরো দস্তর তৈরি সে 4 ছক্কা হাঁকাতে। সাইবান আর চোখে সঙ্গীর দিকে তাকালো, দু আঙুলে কিছু একটা ইশারা করলো, অতপর নিজে এগোলো সামনে দারোয়ানের দিকে। পদশব্দ শুনে ঝিমানো বাদ দিয়ে দারোয়ান মুখ তুলে তাকাতেই দেখলো যেন এক অশরীরীকে। হেলে তুলে এগিয়ে আসে, মুখে পেঁচানো কাফনের মতন সাদা কাপড়, তাতে আবার লালচে ছোপ ছোপ দাগ। মধ্যবয়স্ক দারোয়ান নিজের হাতের লাঠিটা তুলে ধরেছে কি ধরেনি, সাইবানের হাতের জোরালো এক ঘায়ে উল্টে পড়ে গেল নিচে। সেই যে পড়লো আর উঠল না, অজ্ঞান হয়ে গিয়েছে। সাইবান তার ছেলের হাসি হাসলো আপন মনে। গেট খুলে বীর দর্পে এগিয়ে গেল। বিশাল সদর দরজার সামনে মৃদু হলদেটে আলোর বাল্ব চলছে। তার নিচে দাঁড়িয়ে কলিং বেল চাপলো সাইবান। একটানা কয়েকবার ভেতর থেকে হুটিপুটির আওয়াজ এলো। তারপরে দরজাটা হাট করে খুলে গেল। মুখ বাড়ালো এক মধ্যবয়স্ক লোক, পরনে লুঙ্গি আর হাফ হাতের শার্ট। সাইবানকে দেখেই সে ভরকে গেল, কিন্তু এদিক সেদিক করার সুযোগ অবধি পেল না। বিদ্যুৎ গতিতে এগুলো সাইবানের হাত চেপে ধরল লোকটার গলা। একটাই প্রশ্ন করল, জঙ্গল কোথায়? লোকটা সাইবানের শক্তির সঙ্গে পারল না। এমন দুর্ধর্ষ এক অবয়ব, যেন কাফনে মোড়ানো, হাতের জোরালো বাঁধন আর গভীরতর কণ্ঠস্বর লোকটাকে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলল বুঝি। কোনো মতে বলতে পারল সে, কে 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 স্যার? আন্দাজেই বলেছে সে। সাইবান মাথা কাত করে সায় জানালো, হ্যাঁ, তোর স্যার কোথায়? আর তুই কে? হাতের বাঁধন একটু ঢিল দিল সে, যেন লোকটা কথা বলতে পারে। হড়বড় করে সেই লোক বলে দিল, আমি এই বাড়ির কেয়ারটেকার। স্যার বাড়িতে নাই বহুত দিন, কোথায় আছে কেউ জানে না, তবে কবে আসবে তাও জানে না কেউ। শুধু আমি শুনলাম বিদেশে গেছে কোথাও। বিশ্বাস করেন আমি এর বেশি কিছু জানি না। আমি তো শুধু জান নিয়ে এখানে কাম করি। তাহলে এবার জান নিয়ে পালা। একটা ঘাড় ধাক্কা দিয়ে লোকটাকে রীতিমতো পুতুলের মতো ছুঁড়ে বাইরে বের করে দিল সাইবান। একেবারে সিঁড়ির উপর হয়ে পড়ল সে। হুড়মুড় করে ঢুকে পড়ল সে ভেতরে। বাড়িটা ভেতর থেকেও আলিশান, একদম চকচকে তকতকে পরিপাটি আসবাব। দোতলায় উঠে গিয়েছে সাপের মতো পেঁচানো সিঁড়ি, গোটা সিঁড়ি কার্পেটে বাঁধাই করা। সাইবান কাপড়ের ভেতর থেকে ঝাপসা ধোঁয়াশার মতো দেখছে সব কিছু, তবুও তার কিছুই বুঝতে বাকি রইল না। এই বাড়ি, ওই সিঁড়ি দেখার সাথে সাথেই বুঝি তার মাথায় যেটুকু তার জায়গা মতো ছিল সেটাও চটাস করে ছিঁড়ে গেল। এই বাড়িতেই তার অর্ধাঙ্গিনী নিজের জীবনে রোমহর্ষ 2 বছর কাটিয়েছে। সহ্য হলো না সাইবানের। পেছনে ততক্ষণে ইহান এসে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগে সে ছেলেটার হাত থেকে ক্রিকেট ব্যাট কেড়ে নিল। হনহন করে এগিয়ে গিয়ে লিভিং রুমে থাকা কাচের টেবিলের উপর সজোরে আঘাত করলেও ঝরঝর করে ভেঙে গেল টেবিলটা। রীতিমতো পাগল প্রায় হয়ে গেল সাইবান।
বাঁধনহারা ঝড়। আশেপাশে যা কিছু তার চোখে পড়ল সবকিছু উপরেই ভাঙচুর চালালো। শোপিস, দেয়ালে সাজিয়ে রাখা পেন্টিং, সিঁড়ির রেলিং দিয়ে এমনভাবে ব্যাট দিয়ে আঘাত করতে লাগলো যে ব্যাট অর্ধেক ভেঙে গেল। তবুও থামল না সে। ইহান তাকে আটকালো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসলীলা দেখলো প্রাণ ভরে। ভাঙচুরের শব্দে চারপাশে যেন সাক্ষাৎ নরকে পরিণত হলো কিছুক্ষণের মাঝেই। কেয়ারটেকার লোকটা পালিয়ে যায়নি। অজ্ঞান হয়ে যাওয়া দারোয়ানটাও কোনোভাবে জ্ঞান ফিরে পেয়েছে। দুজনেই ছুটে এসেছে ভেতরে। সাইবানের দিকে দৌড় লাগাতে গেল তারা, কিন্তু ইহান মাঝখানে দাঁড়িয়ে বলল, শরীর ভর্তি করেছে তোমাদের মনে হয়? আয় দেখি কয়টা আছে। পুলিশকে ফোন। একজন নিজের ফোন বের করতেই ইহান ঘুরে গিয়ে লাথি হাঁকিয়ে বসলো। ফোনটা ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। একটা কিশোর ছেলের অতি দ্রুত গতির সঙ্গে অসচেতন লোক দুটো হঠাৎ করে পেরে উঠল না। কেয়ারটেকারের লুঙ্গি ধরে টান দিল ইহান। লোকটা চেঁচিয়ে উঠল, হাই হাই, আমার ইজ্জতে টান দিল খচ্চরটাই। তুই খাচ্চর তো ছাড়ো, বড় খাচ্চর। দারোয়ানের নাক বরাবর ঘুষি হাঁকিয়ে কেয়ারটেকারের মাথায় হেলমেট সমেত বাড়ি দিল ইহান। অবস্থা বেগতিক, বুঝতে বাকি রইল না কারোরই। তাই ঠাস করে পড়ে যেতেই দুজনেই হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে ইহান ফিরে তাকালো। সমস্ত রোম ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে সাইভান। তার ক্রিকেট ব্যাটটা আধভাঙা অবস্থায় ঝুলছে হুড়মুড় করে ভেঙে পড়া সিঁড়ির রেলিংয়ের সাথে। কার্পেট ছিঁড়ে উঠে এসেছে অনেকখানে, যেন হিংস্র কোনো জন্তু আঁচড় দিয়েছে। অথচ সাইফান কোথাও নেই। ক্ষণিকের জন্য সত্যি ভয় পেয়ে গেল ইহান। আতপাগল ছেলেটা গেল কোথায়? যে মুহূর্তে চিন্তিত হয়ে সে এগোতে যাবে, তখনই সিঁড়ি বেয়ে দোতলা থেকে হুড়মুড় করে নেমে আসতে দেখল সে সাইফানকে। সাদা কাপড়টা এখনো মুখে জড়ানো আছে, তবে অস্ফুট স্বরে কথাগুলো শোনা যাচ্ছে। শিট, দ্যাট স্কাউন্ড্রেল ইজ নট হিয়ার। তার মানে অরণ্য সত্যিই বাড়িতে নেই। ইহান কি করবে বুঝতে পারল না। অরণ্যর প্রতি তার এতই রাগ যে মনে হয় সামনে পেলে সত্যি খুন করে ফেলতে পারবে। নিজের চোখে দেখছে সে ওই একটা মানুষের জন্য ইরামকে কতটা ভুগতে হয়েছিল, কিন্তু ইহানকে শুধু হাত গুটিয়ে বসে থাকতে হয়েছে। দুঃসাহস করতে পারেনি সে। প্রতিটা রাত আফসোসে বিছানায় মুখ গুজে চোখের জল ফেলে গিয়েছে। রাগে বালিশ ফাটিয়ে ফেলেছে ঘুষি হাঁকাতে হাঁকাতে। কেন বয়স কম হলো তার? কেন ইরামের ছোট ভাইয়ের বদলে বড় ভাই হতে পারল না সে? কেন আর কয়েক বছর আগে তার জন্ম হলো না? কেন কেন কেন? ইহান শুধু অপেক্ষায় ছিল তার একটুখানি বড় হওয়ার। কিন্তু আজ যখন সে সাইবানকে রুদ্রমূর্তি হয়ে প্রবেশ করতে দেখল, তখন আর নিজেকে রুখতে পারল না, চলেই এলো। কিন্তু এখন ওই শয়তানটাকেও পাওয়া গেল না। শয়তান কিভাবে যে এতকাল বাঁচে? ভাঙাচোরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে সাইভান। তার মাথায় রক্ত উঠে গিয়েছে বোধহয়। মুখে সাদা কাপড় জড়ানো থাকলেও শুধু লাল দেখতে পাচ্ছে সে চোখে। কটকটে উদ্ভট লাল। ঠোঁট কামড়ে ধরল সে। তাতে মুখের ভেতর নতুন করে রক্তের নোনতা স্বাদটা পেল। মনে পড়ে গেল তার ইরামের কথাগুলো শোনার পর কিভাবে রুখেছিল সে নিজেকে। চোখ থেকে ঠিকরে বের হয়ে আসতে চাওয়া অশ্রুদের সে থামিয়েছে নিজেকে তীব্র ব্যথা দিয়ে। সুচারু দাঁতে জিভ কামড়ে ধরেছিল সে কান্না আটকাতে। আবার জলে উঠল জিভ, নতুন রক্তে ভরে উঠল মুখ। সাইবানের কোনো পরোয়া নেই আর এসব বিষয়ের প্রতি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তীব্র প্রতিশোধ বাসনা সে পূরণ করতে পারছে না বিধায় শরীর গুলিয়ে উঠছে। কিছু একটা ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। হুট করে নিয়ন্ত্রণহারা এক হুঙ্কার দিয়ে উঠল সাইমান। এত জোরে রেলিংয়ের মাথায় একের পর এক ঘুষি হাঁকালো যে তার দু হাতের চামড়া ফেটে ক্ষত হয়ে গেল। তবুও থামল না সে। এক লাথিতে পায়ের সামনে পড়ে থাকা ভাঙা টেবিলটাকে আরেক দফায় উল্টে ফেলল। একেবারে বিনা প্রয়োজনেই দফা রফা হয়ে যাওয়া দেয়ালের পেন্টিংয়ের ক্যানভাস টেনে টুকরো টুকরো করেছিল। সে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না কিছুতেই। ধ্বংস ধ্বংস ধ্বংস, শুধু ধ্বংস চাই তার। ইহান দৌড়ে গিয়ে তার দুহাতে চেপে ধরল। থামো, পাগলামি করো না। লোকটুকটো পালিয়েছে, দ্রুতই ফিরে আসতে পারে। আমাদের এখন যাওয়া উচিত। চলে যাব? ওই কুলাঙ্গারটাকে 3.5 হাত মাটির জগৎ না দেখিয়ে চলে যাব? হেল নো। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল সাইবান। তাকে রীতিমতো জন্তুর মতোই দেখাচ্ছে। ইহান অবধি কিছুক্ষণের জন্য ভ্যাবাচেকা খেয়ে গেল এমন উদ্ভট আচরণ দেখে। সাইবান দিকবিদিক জ্ঞান শূন্য হয়েছে বুঝি। তারপর হঠাৎ করেই থমকেও গেল। পিনপত নীরবতা ভর করল চারিপাশে। ইহান শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সাইবান দানবের মতো স্থির দাঁড়িয়ে আছে, শ্বাস পর্যন্ত নিচ্ছে না বুঝি। রক্তাক্ত দু হাত দুদিকে ঝুলছে অশনির ন্যায়। একটি ঢোক গিল ইহান। ঠিক ঠিক আছো তুমি?
হুট করে মাথা তুলে তাকালো সাইমান। কাপড়ের কারণে বোঝা গেল না তার চেহারায় কেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। কিছুই বলল না সে। হুট করে লিভিং রুমের সাথে লাগোয়া করিডোরে ঢুকে পড়ল। ইহানও পিছু নিল সঙ্গে সঙ্গে। এদিক সেদিক ঘুরপাক খেয়ে অবশেষে সাইমান যা খুঁজছিল পেয়ে গেল, রান্নাঘর। ভেতরে ঢুকে সোজা স্টোভের কাছে গেল। নিজের ক্যাবিনেট খুলতে দুটো সিলিন্ডার পাশাপাশি পেয়ে গেল। বাঁকা হাসি ফুটল তার ঠোঁটে। ইহান তখন সবেমাত্র রান্নাঘরের দরজায় পৌঁছেছে। এই ছেলে এত দ্রুত হাঁটে কিভাবে? আদৌ মানুষ নাকি? মস্তিষ্ক ঠিকমতো বুঝেও উঠতে পারেনি তার। এর আগেই কানে গেল একটি রহস্যময় শীষ। অত্যন্ত করুণ সুরে বাজছে। করুণ থেকে ক্রমশই চড়া হয়ে উঠল সেই শীষ। অতঃপর অচেনা গলার পাশবিক সুরেলা আওয়াজ। আতর গোলাপ চন্দন মারো বন্দের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্দের গায়ে। জমে গেল ইহান। হেলমেটের উইন্ডো খুলে ড্যাব ড্যাব করে চেয়ে রইল সামনের দিকে। দুইটা সিলিন্ডার টেনে হিঁচড়ে বের করছে সাইবান। গুনগুন করে গাইছে সে। তার অশরীরী আওয়াজ ছেয়ে গিয়েছে চারপাশে, যেন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে কণ্ঠস্বর। গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার। ইহান অনুভব করল এই কণ্ঠের তাড়নায় তার শরীরের লোমগুলো কেমন দাঁড়িয়ে গিয়েছে। গানের কথাগুলো কেমন আতর গোলাপ, যেন মৃত্যুর পর লাশ সাজানোর কথা বলা হচ্ছে। সাইবান এক এক করে দুটো সিলিন্ডারের মুখই হালকা খুলে দিল। সাক্ষাৎ কবরের ব্যবস্থা করছে সে। কার্যক্রমের সাথে হেলে দুলে বেখেয়ালিভাবে সে তালে তালে গাইছে। ছিটাইয়া দাও সোয়া চন্দন, ছিটাইয়া দাও সোয়া চন্দন ওই রাঙা চরণে। দাহ্য ঘ্যাসের কটু গন্ধে ভরে উঠল চারপাশ। সাইবানের হাতে উঠে এলো লাইটার। গুনগুন করতে করতে সে পিছিয়ে এলো রান্নাঘর থেকে, এক পা দুপা করে সময় নিয়ে। ইহান ছিটকে দূরে সরে গেল। বুক কাঁপছে তার। পরিস্থিতি নয়, বরং সাইবানকেই ভয় লাগছে তার। সাদা কাপড়ের মতো কাপড় শরীরে জড়ানো, তাতে হাত ফেটে লাগা রক্তের ফোঁটা। অদ্ভুতভাবে সুরে সুরে দুলছে শরীরটা, অনেকটা তন্ত্র সাধনার মতো করে। হাতের লাইটারের যদি ভুলবশত আঙুল চেপে যায় তাহলে শেষ। ইহানের দৌড়ে পালিয়ে যাওয়া উচিত। এই ছেলের জীবনের পরোয়া না থাকতে পারে, কিন্তু তার নিজের তো আছে। অথচ সে যেতে পারল না। আতঙ্কিত হৃদয় সম্মোহিতের মতন চেয়ে রইল। এ যেন এক ভয়ঙ্কর আসক্তি। সাইবান অবশেষে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইহানকে দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখল একেবারে। কোনো মন্তব্য না করে হেঁটে লিভিং রুমের দিকে চলে গেল। ইহানের সম্মোহন এতক্ষণে কেটেছে বুঝি। সে কাঁপা কাঁপা পদক্ষেপে অনুসরণ করল। সাইবান লিভিং রুমে এসে পড়ল। উদ্দেশ্য বেরিয়ে যাওয়া, কিন্তু পারল না। হুট করে একটা জিনিসের উপর চোখ আটকে গেল তার। দেয়ালের উপরে একদম কোণার দিকে ছোট্ট একটা যন্ত্র জ্বলজ্বল করছে। বুঝতে বাকি রইল না সাইবানের। সিসি ক্যামেরা। বিজয়ীর হাসি প্রস্ফুটিত হলো তার রক্তাভ ঠোঁট জুড়ে। এগিয়ে গেল সে পায়ে পায়ে। সোফার উপর উঠে দাঁড়িয়ে একেবারে সরাসরি তাকালো সিসি ক্যামেরার দিকে। পেছন থেকে ইহান খেকিয়ে উঠল। আরে কি করছো? তোর মুখ দেখে ফেলবে তো চৈতি। সাইবান কোনো পরোয়াই করল না। সোনার হরিণ পেয়ে গিয়েছে বুঝি সে, তাই বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই একটানে মুখের ওপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেলল। লাশ থেকে কাপড় সরানোর মতন করে সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকালো। রক্তাভ ঠোঁটে ভাসল বাঁকা হাসি। তার চোখ জোড়া বুঝি তপ্ত লাভার সরোবর, যাতে ভাসমান রক্ত পিপাসা। আস্তে করে নিজের বাম হাতটা ক্যামেরার সামনে তুলে ধরল সাইবান। সবগুলো আঙুল নামিয়ে ফেলল একে একে, কেবল মধ্যাঙ্গুলি বাদে। তাতে চকচক করে উঠল সিলভারের আংটি। অশুভভাবে জিভের গোড়ায় লেগে থাকা রক্তবিন্দুটুকু অনায়াসে চেটে সে সরাসরি ক্যামেরার উদ্দেশ্যে বলে উঠল। চেয়ে রইল সাইবান ক্যামেরার দিকে এক নাগাড়ে, যেন ক্যামেরায় নয় সরাসরি চেয়ে আছে অরণ্যর দিকে। তারপর লাফিয়ে নিচে নেমে গেল। লাইটারটা উপরে ছুঁড়ে দিল, ক্যাচ ধরল, আবার ছুঁড়ল, ক্যাচ ধরল। এমনটা করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে পেছাতে লাগলো। হুট করে লাইটারে জ্বলে উঠল ফুলকি, সঙ্গে সেই অসহনীয় অমানবিক কণ্ঠের গীত। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, একলা পায়াছি হেথা পালাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পালাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়ারে রাখবো, চৌদিকে ঘিরিয়ারে রাখবো সব সখী গণে, আজ পাশা খেলবো রে শাম।
ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিগুর বনে। গেম অন। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। সাইমন যখন বাড়িতে ফিরল তখন চারদিক নিস্তব্ধ। কোথাও না থেমে সোজা বেডরুমে চলে গেল সে। রুমের কোথাও ইরাম নেই। বিছানায় শান্ত হয়ে ঘুমোচ্ছে ছোট্ট ইজান। সাইমন থামলো, পায়ে পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। অপলক চেয়ে দেখল সে ইজানকে। ছোট্ট শিশুটি ঘুমে আচ্ছন্ন, নরম শরীর নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। বারান্দা থেকে আসা মৃদু আলোয় মুখটা অপূর্ব দেখাচ্ছে। সাইমন বলতে পারবে না বুকের ভেতর কেমন অনুভূতি হলো তার। বিছানার একপাশে আস্তে করে বসলো সে। একটি হাত বাড়িয়ে দিল ইজানকে ছোঁয়ার উদ্দেশ্যে, কিন্তু হাতে জমা রক্তবিন্দু চোখে পড়ায় ভ্রু কুঁচকে গেল তার। মাথা নাড়ল সে। উঠে গিয়ে বাথরুম থেকে দুহাত ঘষে ঘষে জমাট বাঁধা দাগ উঠিয়ে ধুয়ে নিল। তোয়ালেতে মুছে পুনরায় ফিরে এলো সে ইজানের কাছে। এবার সাহস করে একটি হাত বাড়িয়ে দিল। নমনীয় শরীরটা হাতের তালুর মাঝে আলতোভাবে তুলে নিয়ে বুকে ঠেকালো। ওভাবেই বসে রইল কিছুক্ষণ। ইজান ঘুমের ঘরে ছোট্ট দুখানা হাত ছাড়িয়ে সাইবানের বুক আঁকড়ে ধরল। নাজুক সত্তাটির হৃৎপিণ্ড যেন একই ছন্দে স্পন্দিত হচ্ছে তার সাথে। চোখ বুজে অনুভব করল সাইবান। ভেতরের জ্বালাময়ী ক্রোধ ধীরে ধীরে অনেকখানি শান্ত হয়ে এলো তার। যেন তপ্ত মরুভূমির বুকে হুট করে এক নদী পানি ঢেলে দেয়া হয়েছে। অবশেষে চোখ খুলল সাইবান। ঝুঁকে ঘুমন্ত ইজানের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কি যেন ভাবল কিছুক্ষণ, তারপর হুট করে পকেট থেকে ফোন বের করে নিল। নম্বরটা ডায়াল করলো সে। কানে চাপলো। কয়েকবার রিং পড়তেই রিসিভ হলো। জন্ম নিবন্ধনে কাজ দিয়েছিলাম, কত দূর হলো? ওপাশ থেকে কিছু বলা হলো। সাইমান ভ্রুর মাঝে কারো ভাঁজ পড়ল। ফোন চেপে ধরে সে বলল, শাহরান আলাদিন ইজান, মায়ের নাম ইরাম কিবরিয়া, বাপের নাম সাইবান আলাদিন। একটাও যদি বানানে ভুল হয়েছে তো নিবন্ধন অফিসে গিয়ে কম্পিউটার পিটিয়ে ভেঙে আসবো, মনে থাকে যেন। এ বাড়িতে ছোট্ট একটা বাগান আছে। কমলা, লেবু, মরিচ, ঢ্যাঁড়স ইত্যাদি সবজির ছোট ছোট গাছগুলো সুন্দর বেড়া দিয়ে একপাশে পোতা হয়েছে। অপর দিকটা ফুলের জন্য বরাদ্দ। তার মধ্যে আছে গোলাপ, নয়নতারা। ঔষধি গাছের মধ্যে আছে তুলসী, অ্যালোভেরা ইত্যাদি রয়েছে। এখানে এসে বসলেই কেমন যেন শান্তি শান্তি লাগে। ইট পাথরের শহরে এক টুকরো প্রকৃতির কোল যেন। তাই ইরাম আজ এখানে এসে বসেছে। একটা কাঠের দোলনা আছে। পরিবারের মানুষগুলো সুযোগ পেলে এখানে এসে বসে। সারিকা আর সামিয়া প্রায় ছুটির দিনে এখানে নিজ থেকে কাজ করে। সুগন্ধার সঙ্গে ইরাম নিজেও এসেছে বেশ কয়েকবার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। রান্নার জন্য সবজি সংগ্রহ করেছে। ইরাম বসেছে দোলনার উপর। ইজানকে মাত্রই ঘুম পাড়িয়েছে, তাই ছেলের উঠে পড়ার তাড়া নেই। আজ তার একটু শান্তি দরকার। রাতের প্রকৃতি অনেকটাই প্রশান্ত। মৃদু মন্থর হাওয়া বইছে। ঠান্ডা একটা ঝাপটা খেলিয়ে দিচ্ছে শরীরে। ইরামের গায়ের ওড়নাটা দারুণভাবে উড়ছে সেই বাতাসে। খোলা চুলগুলো দোল খাচ্ছে তালে তালে। দোলনার দোলনির সঙ্গে জগৎটা ঘুরপাক খাচ্ছে। ইরাম কাঠের হেলানে মাথা ঠেকিয়ে নিষ্পদক চেয়ে আছে আকাশের দিকে। আকাশে আজ কোনো ম্যাঘ নেই, এক ফালি চাঁদ। সেই চাঁদের পাশে জলজল করা তারারা। ইরাম চেয়েই রইল। আজকাল মানুষ বাঁচে কত বছর? অর্ধেক জীবনটাই পেরিয়ে গিয়েছে তার। অথচ জীবনের মাঝামাঝি সময়টায় এসেও সে বুঝতে পারল না আদৌ এ জীবন সফল নাকি ব্যর্থ। ইরামের জীবন সেই 17 বছর পর্যন্তই সীমাবদ্ধ। সেই সময়টাই ছিল না কোনো বাধা মুক্ত পাখির মতো স্বাধীনভাবে উড়েছে সে। তারা করেছে নিজের স্বপ্নদের। আচ্ছা, যদি ইরামের বাবা মারা না যেতেন, তবে কি আজ তার জীবনটা অন্যরকম হতে পারত? হ্যাঁ, পারত। বাবাদের কাছে মেয়েরা রাজকন্যা। বাবার মুখটা আজ ভীষণ মনে পড়ছে তার। আজও কি স্পষ্ট। বাবা থাকলে কি রাহাত ইহানকে ভালোভাবে মানুষ করা যেত? বাবা থাকলে কি অরণ্যর সাথে কোনোদিন তার বিয়ে হতো? বাবা থাকলে কি ইরামকে এত কিছু সহ্য করতে দিত কোনো দিন? ইরাম ঠোঁটে ঠোঁট চেপে ফেলল। অশ্রুফোঁটা চিকচিক হইল তার চোখ জোড়ায়। অভিমান ভর করল এক সময়কার বাবার রাজকন্যার অভিব্যক্তিতে। আকাশের তারার পানে চেয়ে সে অভিযোগ দায়ের করল। তুমি কেন চলে গেলে বাবা? কেন আমায় নিয়ে গেলে না? তোমার বুলবুলি যে অনেক কষ্ট হয় এই পৃথিবীতে। আর কিছুটা কাল হাতটা ধরে জীবন পথে এগিয়ে দিতে দেয়া যেত না বাবা?
নীরব অশ্রু গড়ালো ইরামের দুগাল বেয়ে। মুছল না সে। বাতাসের ঝাপটায় মুখ শীতল হয়ে উঠল, অথচ পরোয়া করল না। দুলতে লাগলো সে নীরবে। আচ্ছা, সে কি পারলে জীবনটাকে অন্যরকম করে সাজাতে চাইবে? যদি প্রার্থনা কবুল হতো, তবে কি এত সংগ্রাম, এত লড়াই, এত যন্ত্রণা সে এড়িয়ে যেত? ইরাম মহা বিস্ময় নিয়ে আবিষ্কার করল, জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিলেও হয়তোবা সে পুনরায় একই যাত্রায় সামিল হতো। কারণ এই ছোট্ট নিষ্পাপ অস্তিত্বটি, ইরামের জীবন যদি অন্যরকম হতো, তাহলে ইজান কোনোদিন তার কোলে আসতো না। অথচ ছেলেকে ছাড়া তো এক দ্বন্দ্ব চলবে না তার। কান্নার মাঝেও ঠোঁটে মলিন হাসি ফুটল তার। ওই একই তারাদের পাশে জলজল করতে থাকা এক ফালি চাঁদের দিকে চেয়ে সে ওই ছোট্ট মুখখানি মনে করল, বিড়বিড় করে বলল, যদি দ্বিতীয় জন্ম বলে কিছু থাকতো, তবে আমি আবারও বিনা দ্বিধায় দ্বিতীয়বার সেই কাঁটায় ভরা চোরাবালিতে ঝাঁপ দিতাম, যা তোমায় আমার কোলে এনে দিয়েছে। ইরাম কতক্ষণ নিজের চিন্তায় ডুবেছিল হিসেব নেই। তার বিশ্রাম ভাঙল মৃদু পদশব্দে। নড়ল না ইরাম, শুধু মাথা হালকা কাত করে তাকালো পাশে। বাগানের ভেতরে ঢুকেছে এক ছায়ামূর্তি। প্রথমটাই স্পষ্ট দেখা গেল না, বাগানের বাতির নাগালে আসার পরে পরিষ্কার হলো দৃশ্যটা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইবান, পরনে একটা ঢোলা ফতুয়া, খয়েরি রঙের। বোতামগুলো সব খোলা, বুকের মাঝ অবধি দৃশ্যমান তাতে, সঙ্গে একটা ঢোলা কালো ট্রাউজার। মাথা তুলছে না সে, নিজের পায়ের দিকে তাকিয়ে এগোচ্ছে। এরা অবাক হয়ে খেয়াল করলো সাইবানের এক হাতে ঝুলছে একটি সরু লাঠি, লম্বা চিকন বেতের মতো। ছোটবেলায় পড়া না পারলে স্যার ম্যাডামরা এমন বেতের বাড়ি দেবেন বলে ভয় দেখাতেন। ইরাম কত খেয়েছে পড়ালেখার জন্য, অবশ্য নয়, দুষ্টুমি আর অহেতুক হাসাহাসির জন্য। একবার তো একজনের মজার কারণে পুরো দলকে সাজা পেতে হয়েছিল। কায়সানো ছিল সেখানে। নির্লজ্জের মতো বেতের বাড়ি খেতে খেতে ভ্যাক ভ্যাক করে হাসছিল তারা সবাই। সে যাক, সাইবান হঠাৎ করে বেত নিয়ে হাজির হয়েছে কেন? পেলই বা কোথায়? এতক্ষণ ছিলই বা কোথায়? বেশ কয়েক ঘন্টা আগেই তো সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ইরাম ভেবেছিল মাথা ঠান্ডা করতে হয়তো অনুরাগের কাছে গিয়েছে বা এমন কিছু। ইরামের সকল জল্পনা কল্পনাকে অতিক্রম করে সাইবান দোলনার কাছে এসে থামল। মাথা তুলে তাকালো না, বরং হাঁটু গেড়ে ইরামের পায়ের কাছে মাটিতেই বসে পড়ল। মাথাটা তখনও ঝুলে আছে নিচের দিকে, বিধায় ইরাম ছেলেটার অভিব্যক্তি দেখতে পারছে না। কোনো কথা না বলে সাইবান নিঃশব্দে দু হাতের তালুতে বেডটা রেখে উপহার প্রদানের ভঙ্গিতে তুলে ধরল ইরামের সামনে। হতবাক হলো রমণী, দোলনায় সোজা হয়ে বসল। কি করছো আলাদিন? বিস্মিত প্রশ্ন ছুঁল ইরাম। সাইবান পিছপা হলো না, বেডটা নামিয়ে সেই ইরামের কোলের ওপর রেখে দিল। গভীর গলায় বলল, আমাকে শান্তি দিন। শাস্তি? কিসের শাস্তি? ইরামের উড়ুর উপর ছড়িয়ে থাকা ওনার কাপড় নিজের মুঠোয় পাকিয়ে ফেলল সাইবান, এত শক্তিতে যে তার আঙুলগুলো ফ্যাকাশে হয়ে উঠল। তখনই খেয়াল করল ইরাম সাইবানের আঙুলের নিচের দিকে ছোট ছোট কাটাছেঁড়া ক্ষত চিহ্ন। সাইবান এগিয়ে এসে ইরামের হাঁটুতে নিজের কপাল ঠেকালো, কাপা কাপা কণ্ঠে ফিস ফিস করে বলল, আমি নিজের দিকে নিজেই তাকাতে পারছি না। এক একটা কথা, এক একটা আঘাত, এক একটা অভিযোগ বিষের মতো লাগছে। আপনি অবুঝ নন, আমি অবুঝ। আপনি স্বার্থপর কি স্বার্থপর না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার সব কিছুই আমার কবুল। আপনি আর আপনার ছেলে আমার টাকা পয়সা লুটে নিচ্ছেন না, অথচ আমি সেই কথার খোঁটাটাই আপনাকে দিয়ে দিলাম। এই একই মুখে আমি আপনাকে আমার সব কিছু বিনা দ্বিধায় খরচ করতে বলেছিলাম। আপনি ঠিক যা যা বলেছেন তাই তাই হয়েছে। আমি সত্যিই তেমনটাই হয়ে গিয়েছি, যেমনটা আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি নিজেকে বদলাতে পারলাম না, আলাদা প্রমাণ করতে পারলাম না, কিন্তু বড়াই করে সেদিন বলেছিলাম মায়া বসে গেলে পুরুষ নাকি পুরাতন জামাকেও আগলে রাখে। অথচ আমি ঠিকই সুযোগ পেয়ে আপনাকে কাঁদায় ঠেলে ফেললাম। এই জঘন্য অপরাধের জন্য আমায় শাস্তি দিন। প্লিজ আমায় আঘাত করুন, ক্ষতবিক্ষত করুন, চড় দিন, গালাগাল দিন, কিছু একটা করুন অন্তত। আমি আর বইতে পারছি না এই গ্লানি। দোহাই লাগে আপনার, আমাকে আঘাত করুন, শাস্তি দিন। ইরাম সম্বিত হয়ে থাকলো। এহেন সাইবানকে সে কল্পনাও করেনি। হুট করে কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এই সাইবান বর্তমান সাইবান নয়, এ যেন সেই ছোট্ট আলাদিন যার প্রতি আজও ইরামের অগাধ মায়া। তাই নড়তে পারল না, নিজের কোলের ভেতের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটা কি পাগল? সে কি ভেবেছে সে সত্যি তাকে আঘাত করতে পারবে? ইরাম নড়চড় করছে না দেখে সাইবান নিজেই বেডটা আঁকড়ে ধরল। আপনি না পারলে আমি নিজেই নিজেকে শাস্তি দেব। আমি সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়েছি। এত এত সাইনের পরও আমি অন্ধের মতো হাতড়ে বেরিয়েছি। আমার দোষটা কোথায়? আমি আপনার ব্যক্তিগত বিষয়ে অন্যের সঙ্গে শেয়ার করেছি। আপনার প্রাইভেসির প্রতি এক বিন্দু গুরুত্ব না দিয়েই আমি
আমি 1 সেকেন্ডের জন্য হলেও আপনার সঙ্গে তিতলিকে তুলনা করেছি। শেষ কথাটা মুখে বলতে পারল না সাইবান, কিন্তু তার অন্তরে তা বাজল দামামার মতন। মুখ না তুলেই বেডটা তুলে ধরল সে। নিজের প্রতি ঘৃণা, তীব্র ঘৃণা আর আক্রোশে শরীর কাঁপল তার। বেডটা দিয়ে নিজের কাঁধেই আঘাত করল সে সজোরে, কিন্তু একটার বেশি আঘাত দেওয়া সম্ভব হলো না। ইরামের হাত চেপে ধরে ফেলল তার হাতটা। বেডটা টেনে হিঁচড়ে কেড়ে নিয়ে ঘৃণিত বস্তুর মতন দূরে ছুঁড়ে ফেলে দিল, যেন সাইবান নাগাল না পায়। ধমক দিল জোর গলায়। স্টপ ইট আলাদিন। সাইমান তৎক্ষণাৎ মুখ গুজে রইল ইরামের হাঁটুতে। সেই তখন থেকে সে এভাবেই বসে আছে, একবারের জন্য মুখ তোলেনি। নিজেকে আঘাত করলেই যেমন অপরাধবোধ মেটে না, তেমনি কাউকে শাস্তি দিলেই কৃতকর্ম মুছে যায় না। হোয়াট ইজ ডান ইজ ডান। দৃঢ় কণ্ঠে বলল ইরাম। সাইবানের পাগলামি তাতে অতিমাত্রায় বিহ্বল করে তুলেছে। এমন সময় জিনিসটা টের পেল রমণী। তার হাঁটুর দিকটা কেমন ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে কাপড় ভিজে উঠেছে ক্রমশই। থমকালো সে, প্রসারিত দৃষ্টিতে দেখল সাইবানের অত বড় সুঠাম শরীরটা তীর তীর করে কাঁপছে। বাতাসের ঝাপটায় যেমন গাছের পাতা কাঁপতে থাকে, ঠিক তেমন করে। বুঝতে কিছুই বাকি রইল না ইরামের। বুকের ভেতর জলোচ্ছ্বাস অনুভব করল সে। দুহাত বাড়িয়ে দিল, আলতো করে নিজের হাতের আজলায় তুলে নিল সাইবানের মুখখানি। খানিকটা জোর খাটিয়েই মুখটা উঁচু করে দৃষ্টি মেলালো নিজের সঙ্গে। অবশেষে সত্যি প্রমাণিত হলো তার অনুমান। সাইবানের গভীর কালো দুই চোখ ভর্তি অশ্র, স্রোতস্বিনীর ন্যায় বয়ে চলেছে দুই গাল বেয়ে। সমস্ত মুখটা ভিজিয়ে তুলেছে অশ্রুর বন্যা। চোখের পাতা কাঁপছে, কালচে পাপড়ির ভাজে ভাজে শিশিরের মতন চিকচিক করছে অশ্রুকণা। একগুচ্ছ চুল লেপটে আছে কপালে, ঢেকে ফেলেছে আইব্রো পিয়াংশি। পুরো ঠোঁটগুলো লালচে দেখাচ্ছে, যেন অনেকক্ষণ যাবৎ কামড়ানোর ফলে সমস্ত চামড়াই উঠে গিয়েছে। দৃশ্যটা দেখে ইরম তীব্র বেদনা অনুভব করলো। এতটা অসহায়ত্ব ওই চেহারায়, এতটা মায়া, এতটা আবেগ, যা এই সুঠাম শক্তিশালী শরীরের অধিকারী পুরুষটির সঙ্গে একদমই মানায় না। ইরামের মনে হলো সে 10-12 বছরের ছোট্ট আলাদিনকে দেখছে, যার কান্নায় অবধি তারার দেখা পাওয়া যেত। এখনও ঠিক তেমন করেই রাতের আকাশের তারার প্রতিফলন ভাসছে সাইবানের অশ্রুসজল চোখের প্রতিফলনে। নিজের দুগালে রাখা ইরামের হাতের উপর হাত রাখল সাইবান। মৃদু আর্তনাদ তুলে আশঙ্কা নিয়ে শুধালো, আপনি কি আবার আমাকে ছেড়ে চলে যাবেন ইরাম আপু? কেন যেন আর সইতে পারল না ইরাম। সাইবানকে মুখ ধরে টেনে তুলল। দোলনাটা দুলে উঠল যখন সাইবান হাঁটুতে ভর দিয়ে উঁচু হতে বাধ্য হলো। দোলনায় বসা ইরাম আর মাটিতে হাঁটু গেড়ে টান টান হয়ে থাকা সাইবানের মুখ এখন সমানে সমান আছে, একে অপরের বিপরীতে। নুয়ে নেই সে। ইরামের চোখ জোড়া ছলছল করে উঠল। তারপরেই সে সাইবানের ঘাড়ে হাত রেখে নিজের অতীব কাছে টেনে নিল। ছেলেটার সঙ্গে তার বহুল শারীরিক পার্থক্য। হাঁটু গেড়ে বসে থাকার পরেও ফোলা বাহু, শক্তিশালী মাংসপেশি এবং ভারী শারীরিক গঠনের কারণে পাতলা ফিনফিনে ইরাম তার সামনে কিছুই না। তবুও রমণীর এক শক্ত ভিত্তির মতন করেই তাকে কাছে টেনে নিল। চিকন দুবাহু জড়িয়ে ফেলল সাইবানের শরীরে, সোজা আগলে নিল বুকের মাঝে। সাইবান প্রথমটায় বুঝল না কি হচ্ছে। তার মস্তিষ্ক যেন কাজ করছে না, অথচ উষ্ণতাটুকু ঘিরে ধরার সঙ্গে সঙ্গে সে নিজেকে এলিয়ে দিল। ইরামের পাতলা শরীর নিজের পুরুষালী দুই বাহুর মাঝে বেঁধে ফেলল শক্তভাবে। মাথাটা রাখলো অর্ধাঙ্গিনীর কাঁধে। টপ টপ করে অশ্রু গড়ালো তার এই নিরাপদ এবং উষ্ণতম আশ্রয়ের মাঝে। ইরামের কাঁধের কাপড় ভিজে উঠতে লাগলো নতুনভাবে, অথচ কারোর কোনো পরোয়া নেই। বিলীন তারা একে অপরের আলিঙ্গনে। ইরামের কাঁধে মুখ গুজে ফুপিয়ে গেল সাইবান। আম সরি, আম সো সরি মাই প্রেশিয়াস। আই এম সরি টু মাই আলাদিন। সাইবানের পিঠে হাত বুলিয়ে দিল ইরাম। তার নিজের চোখ জোড়াও কেন যেন ভিজে উঠেছে। অপর হাতটা স্বামীর মাথায় ঠেকিয়ে আলতোভাবে চুলে আঙুল বুলিয়ে সে শান্ত করতে চাইল বাধা ভাঙা এক অশান্ত সত্তাকে। সাইবানের কানের কাছে মুখ নিয়ে সে বারবার ফিসফিস করে বলে গেল, আমারও বোঝা উচিত ছিল। এভাবে রেগে মেগে তোমার সাথে কথা বলা উচিত হয়নি আমার। ঠান্ডা মাথায় কথা বললে হয়তো তুমি বুঝতে পারতে, কিন্তু আমি নিজের মেজাজ ঠিক রাখতে পারিনি। ঠিক যেমনটা পারিনি আমার কুচুপু হসপিটালে ভর্তি হওয়ার পর। বিশ্বাস করো, ওকে হসপিটালে বিছানায় দেখে আমি না কিছুতেই নিজের মাতৃত্ব অন্তরকে বোঝাতে পারিনি। তোমার মুখটা দেখলেই না মনে হতো তুমিই আমার সন্তানের উপর বিপদ বয়ে এনেছো। তোমার আজে বাজে কাজের জন্য আমার বাচ্চা সংকটে পড়েছে, তাই সেদিন ওভাবে সবার সামনে দ্বিতীয় কোনো চিন্তা না করে বলে ফেলেছি আমি চট দিয়েছিলাম তোমায়। আর আজকেও তোমার কলার ধরে চিৎকার করেছি আই এম সরি। হুম, আমাকে ধরে আরো 2টা চড় দেওয়ার দরকার ছিল আপনার।
ইরামকে দ্বিগুণ শক্তিতে জড়িয়ে ধরল সাইবান। এতটাই দৃঢ় সেই বাঁধন যে রমণীর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়ে গেল, কিন্তু সে সাইবানকে সরালো না, ধরতে দিল। ক্রমাগত হাত ভুলিয়ে গেল সমস্ত অস্তিত্বে। সাইবান ফুপিয়ে বলল, আমাকে চড় দিন, কলার ধরে ছুটে থাকুন, দরকার হয় কান ধরে উঠবস করান, উঠতে বসতে গালাগাল করুন, সবার সামনে কান মলা দিন, অপমান করুন, তবু আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। সাইবান আজ অত্যন্ত আবেগে কথা বলছে। ইরাম তাই বুঝতে পারল না সে দীর্ঘ বাস্তবতা ভেবে বলছে নাকি স্রেফ অপরাধবোধ থেকে। বেশি ভাবার চিন্তাও করল না সে। এমন মুহূর্তগুলো ভীষণ সেন্সিটিভ আর অরক্ষিত হয়। তাই সাইবানের মাথায় হাত বুলিয়ে এসে মাথা কাত করে আলতোভাবে ভেজা গালে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। আন্দাজ করে নিল এখানেই সেই দিন হাসপাতালে চড় মেরেছিল হয়তোবা। সাইমান শিউরে উঠল, জমে গেল সম্পূর্ণ। তার ত্বকে ঠোঁট ছুঁয়ে রেখে ইরাম নরম গলায় বলল। কিছুক্ষণ নিঃশব্দে ওভাবে সাইবানকে জড়িয়ে ধরে বসে রইল ইরাম। দোলনা দুলল খুবই আস্তে, তবুও সাইবান নিজের আলিঙ্গন থেকে তাকে মুক্ত করল না। কিছুক্ষণ সময় পর ইরাম নিজে থেকে নিজেকে একটুখানি ছাড়িয়ে নিজের ওড়না তুলে ধরল। এভাবে কেউ কাঁদে নাকি? তুমি কি আমার কুচুপুর মতো বাচ্চা নাকি? হ্যাঁ, সাইবানের ঘাড়ে আলতোভাবে হাত রেখে ওনার প্রান্ত দিয়ে ভেজা মুখটা মুছিয়ে দিল ইরাম। চোখ বুজে ফেলল সাইবান, নিঃশব্দে অনুভব করল শুধু। ইরাম মুগ্ধ নয়নে দেখল কেমন বাচ্চার মতন দেখাচ্ছে তাকে। চোখের পাতা অতি যত্নে মুছে নিয়ে অবশেষে ইরাম বলল, আর কাঁদবে না। তোমার গেঞ্জিগিরির সাথে কান্নাকাটি একদমই মানায় না। এবার ভ্রু কুঁচকে চোখ খুলল সাইবান। এমন অবস্থায় প্রতিবাদ করতে ভুলল না। জেনজি। ওই হলো, জেনজি গেঞ্জি একই তো জিনিস। ইরামের মোলায়েম হাসির দিকে একনাগাড়ে চেয়ে রইল সাইবান। তার চোখজোড়া কান্নার কারণে হালকা লাল হয়ে উঠেছে। ঠোঁটজোড়া ফুলিয়ে সে হঠাৎ বলে বসল। আপনি আমার এক গালে চুমু দিলেন কেন? ইরামের হাসি উবে গেল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে সাইবানের দিকে। উজ্জ্বল শ্যামলা গালে লালিমার পরত পড়ল। ছেলেটা কি রাগ করল? অথচ তাকে সম্পূর্ণ আহাম্মক প্রমাণ করে সাইবান মুখ ঘুরিয়ে নিজের আরেকটা গাল দেখিয়ে বলল। আরেক গালেও দিন, না হলে বিয়ে হবে না আমার। ভ্রু কপালে উঠে গেল ইরামের। এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না শুনেছি। চুমু কবে থেকে? তাছাড়া তুমি অলরেডি বিবাহিত। তো কি হয়েছে? আমি কোনো রিস্ক নিতে পারবো না, আমার আরেকটা লাগবে, না হলে যেটা দিয়েছেন সেটা ফেরত নিন। মহাবিপাকে পড়ে গেল ইরাম। চুমু আবার কিভাবে ফেরত নেওয়া যায়? মুখ সরিয়ে সে বলল। তোমাকে থাপ্পড়ও তো দিয়েছিলাম একটা, আরেকটা দিই। দিন। সত্যি সত্যি সাইবান নিজের অপর গালটা এগিয়ে দিল। ভ্যাবাচাকা খেয়ে গেল ইরাম। এতদিন ভাবতো ছেলেটা আধ পাগল, কিন্তু আজ নিশ্চিত হলো এটা পুরোটাই পাগল। সাইবানের বাড়িয়ে দেয়া গাল আর চোখের ওই সুগভীর দৃষ্টি লক্ষ্য করে ইরাম কেন যেন নিজেকে ঠিক নিষ্ঠুর হতে দিতে পারল না। হাত তুলল সে ঠিকই, কিন্তু থাপ্পড় দেওয়ার জন্য নয়। খানিক দ্বিধা নিয়ে সে আস্তে করে ঝুঁকে এলো। সাইবানের মাথার একপাশে ধরে একদম আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল গালের মাঝে। শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল শরীরে। খোলা চুলগুলো উড়ে পড়ল সাইবানের চেহারায়। শক্ত একটি ঢোক গিলল ইরাম। এটাই হবে, তাই না? সরে যেতে চাইল সে, কিন্তু পারল না। সাইবানের একটি হাত জড়িয়ে গেল ইরামের মাথার পেছনে। ফিস ফিস করে সে বলল। এবার আমার পালা। তৎক্ষণাৎ মাথা কাত করে ইরামের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সাইবান। অর্ধাঙ্গিনীর মতন আলতো স্পর্শ নয়, তার অধর ছুঁয়ে গেল অত্যন্ত গভীরভাবে। ইরাম কেঁপে উঠল অজান্তেই। সাইবানের গাল খামছে ধরে ফেলল। দৃষ্টির ঝাপসা হয়ে এলো তার অনুরণে। সাইবান তার গালে থেমে নেই। ছোট ছোট চুমুর বর্ষণ ঘুরিয়ে দিচ্ছে সে ইরামের সমস্ত মুখে। বিশেষ করে কানের নিচে আলতোভাবে কামড় দিতে যেন ভালোবাসে সে। হালকা জ্বলুনি টের পেয়েই হিসিয়ে উঠল ইরাম। শক্তভাবে চোখ বুজে ফেলল। ক্ষণিকের জন্য মনে হলো প্রতিবারের মতো এবারেও সাইবানকে ঠেলে দূরে সরিয়ে দেবে কিনা। অথচ আজ এই মুহূর্তে কেন যেন সেই ইচ্ছেটা হলো না ইরামের। হতবিহ্বল হয়ে তার হৃদয় আবিষ্কার করল এই ছোঁয়াতে তার আর খারাপ লাগছে না। অতীতের স্মৃতি তারা করছে না। কেমন যেন পবিত্রতা, স্নিগ্ধতা এবং যত্ন ঘেরা সাইবানের প্রতিটি ছোঁয়ায়। অরণ্যর একেবারেই বিপরীত। জোর খাটাচ্ছে না সে, তাগিদও দিচ্ছে না, কিন্তু ইরামের অস্বস্তি হচ্ছে না, বরং বুকের মাঝে উষ্ণতা ভর করেছে। দুর্বল হয়ে গেল রমণীর শরীর। মন এবং মস্তিষ্কের দোটানায় ভুগল। তবে আজ প্রথমবারের মতো ইরাম মনকে খানিক প্রশ্রয় দিল। কেন তা নিজেও বলতে পারবে না। সাইবানের দুবাহু ইরামের কোমরে জড়িয়ে গিয়েছে। কাছে টেনে নিতে চাইছে যেন নিজের।
ইরাম বাধা দিতে পারল না খুব বেশি। অজান্তেই যেন সে সমর্পণ করে ফেলেছে। সাইবান তার গলায় নিজের ঠোঁট ছুঁয়ে চিবুকে উঠে এলো। জলজলে চোখে তাকালো ইরামের চোখের দিকে সরাসরি, যেন প্রাণ ভরে দেখছে তার প্রতিটি ছোঁয়ায় অর্ধাঙ্গিনীর প্রতিক্রিয়া। ইরাম বন্ধ চোখ খুলে তাকাতেই সাইবানকে সরাসরি ওইভাবে চেয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল। তার সমস্ত মুখে লালিমা ছেয়ে গেল। তার ত্বকের বিপরীতে তির্যক হাসল সাইবান। আপনি জানেন, বাংলার চাইতে সুন্দর কোনো ভাষা দুনিয়ায় নেই। ভ্রু কুঁচকে ফেলল ইরাম। বুঝতে পারেনি সাইবানের সমস্ত চেহারায় সেই চিরায়ত দুষ্টুমিত ফিরে এলো। সামান্য একটু সরে সে বৃদ্ধাঙ্গুলে ইরামের ঠোঁট স্পর্শ করল। আলতো আছে আঙ্গুল বুলিয়ে আবিষিত গলায় বলল, ইংরেজিতে এ বি সি ডি, বাংলায় সরেয়া হাস্যই উ ও। আপনার কণ্ঠে বাংলাটা দারুণ মানাবে। ইরামের মুখ আর লাল আপেলের মধ্যে বর্তমানে কোনো পার্থক্য নেই। দিব্য দৃষ্টি থাকলে হয়তো স্ত্রীর কান বেয়ে ধোয়া বেরোতেও দেখতে পেত সাইবান। হেসে ফেলল সে, ঝুঁকে এলো ইরামের ঠোঁটের দিকে। হৃৎপিণ্ড ঘোড়ার গতিতে ছুটতে শুরু করলো তার। ঘাসের মাঝে লেগে থাকা শিশিরের মতো নরম একটুখানি ছোঁয়া অনুভব করতে পারল সে নিজের ঠোঁটের বিপরীতে ইরামের নরম ঠোঁটের তপ্ততা। তারপর হুট করেই থমকে গেল সে। ইরাম তার চিবুক ধরে এক ঝটকে দূরে সরিয়ে দিল। হতভম্ব হয়ে রইল সাইবান। ইরামের চোখের দৃষ্টিটা কেমন ধারালো হয়ে উঠেছে। তোমার ঠোঁটে কি হয়েছে? জিভ বের করো দেখি। এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না সাইবান। বাঁকা হেসে বলল, নটিগার স্বামীর জিভ দেখতে চায়। বিরক্তি নিয়ে বৃদ্ধা আঙুলে নিজেই সাইবানের ঠোঁট চেপে ধরল ইরাম। মুখ খুলতে বাধ্য হলো ছেলেটা। তাতে জিভের ডগায় হালকা ক্ষত স্পষ্ট হলো। হাতের আঙুলেও ক্ষতের দাগ। এই ছেলে ছিলটা কোথায়? দারুণ চিন্তা ভর করলো ইরামের মাঝে। আগে তোমার ট্রিটমেন্ট দরকার, পরে সব কথা। সাইবান বোধহয় প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। একটি মেয়েলি কণ্ঠ ভেসে এলো অদূর থেকে। আপা, যা হওয়ার হইছে। বেটা মানুষ মানেই বজ্জাত। বজ্জাতদের জন্য শোক কইরা লাভ নাই। আসেন, আমি মিলা চা খাই। বাগানের ভেতর হেলে দুলে ঢুকলেও সুগন্ধা। সে মূলত বেশ অনেকক্ষণ আগে ইরামকে এদিকে আসতে দেখেছিল। আজ বাড়ির ভেতর যা হলো, তারপর মেয়েটার মন খারাপ থাকা স্বাভাবিক। এতক্ষণ বাদেও যখন ফিরেনি, তখন সুগন্ধা ভাবল একটু ইরামকে সঙ্গ দিয়ে মন ভালো করার চেষ্টা করা যাক। অথচ চোখের সামনের দৃশ্য তাকে বরফখণ্ডে পরিণত করলেও পুরোপুরি। দোলনায় বসে আছে ইরাম, সামনেই হাঁটু গেড়ে বসে আছে সাইবান। তার ঠোঁটের ভেতর ইরামের বৃদ্ধাঙ্গুল। দৃশ্যটা অতি মাত্রায় ব্যক্তিগত। সুগন্ধাকে দেখেই ঝটকা দিয়ে দূরে সরে গেল ইরাম। সাইবান ছিটকে গেল মাটিতে। জরিনার আম্মা সকিনা। সাইবানের হুঙ্কারে বুঝি জগৎ কেঁপে উঠল। হায় ভগবান, রক্ষা করো। বিপদ টের পেয়ে সুগন্ধা উল্টো ঘুরে দে ভোর দৌড়। সাইবান নিজের পায়ের স্যান্ডেল খুলে লাফিয়ে উঠে পিছু নিল মেয়েটার। দূর থেকে স্যান্ডেলটা নিশানা করে ছুঁড়ে মারল। লাফিয়ে ছিটকে গেল সুগন্ধা। আম্মা জান, ভাইজানের উপর অসুর ভর করছে। দুর্গন্ধ। আজকে তোর একদিন কি আমার একদিন। চুলের মুঠি ধরে এমন পাক্কা মারবো নাগিনের নাক ছুটে যাবে তোর। সুগন্ধার পেছনে তাড়া করে বাড়ির ভেতর ঢুকে গেল সাইবান। ভেতর থেকে ধূপধাপ শব্দ আসতে লাগলো। ইরাম দোলনায় থম মেরে বসে থাকলো। বুক কাঁপছে তার এখনো। সুগন্ধা সুরেলা একটা চিৎকার ভেসে এলো। তারপরে সাইবানের পৈশাচিক অট্টহাসি। মেয়েটাকে তাহলে বাগে পেয়ে গিয়েছে। ইরাম না পারতে মাথা ঝাঁকিয়ে মুচকি হাসলো। দোলনা থেকে উঠিয়ে পায়ে পায়ে হেঁটে চলে গেল বাড়ির ভেতর। পরদিন সকাল। নাস্তা শেষে আহমদ বসেছেন টিভির সামনে। চ্যানেল বদলাতে বদলাতে একটি সংবাদ চ্যানেলে গিয়ে থামলেন তিনি। গম গম কণ্ঠস্বরে ভরে উঠল বাড়ির লিভিং রুম। গতকাল রাতে রাজধানীর বনানী এলাকায় একটি বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, রাত 8:30 নাগাদ তারা পরপর কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। এই ঘটনায় সমস্ত বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দ্রুত আগমনের কারণে 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়মে চলে আসে। সে সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। সম্পদের ক্ষয়ক্ষতি এখনও নির্ধারণ করা যায়নি। সংবাদ পাঠিকা অনুভূতিহীন যান্ত্রিক কণ্ঠে পড়ে যাচ্ছে। সঙ্গে টিভিতে ভাসছে কিছু ধারণকৃত ফুটেজ দৃশ্য। আমও টিভির চ্যানেল হুট করে বদলে দিয়ে বললেন, আজকাল টিভির সামনে বলে শুধু মন্দ নিউজ।
অপরদিকে টেবিলে বসে সবজি কাটতে থাকা ইরাম ভ্রু কুঁচকে আর চোখে তাকালো এক প্লেটে তিনটে ডিম আর ইয়া বড় বোতল ভর্তি প্রোটিন শেক নিয়ে বসা সাইবানের দিকে। একটি ডিম চিবোতে চিবোতে সে বলে উঠল, সবসময় ভালো লোকের সাথেই মন্দ হয়, ব্যাপারটা এমন না বলো। মন্দ লোকের সঙ্গেও মন্দ হওয়া সম্ভব, তাই না ড্যাড? অতিক্রান্ত হয়েছে 1 মাস। ইরাম আর ইজানের ওপর হামলার মামলায় প্রধান আসামি বখতিয়ারের লাশ উদ্ধার হওয়ার পর মামলাটির তদন্ত স্থগিত হয়েছে। উপরন্তর বখতিয়ারের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে, কিন্তু সেসব আলাদিনের বিপক্ষে নয়। পুলিশের তদন্তে আপাতত রাজনৈতিক কারণে হত্যাগুলো হয়েছে এমনটা উঠে এসেছে। বখতিয়ার এবং তার সাঙ্গপাঙ্গ সকলেই ক্ষমতাসীন দলের রাজনীতি করে, তাই এই নিয়ে জলঘোলা না করে ধামাচাপা দেওয়া হয়েছে। যদিও সাইবানকে এর মাঝে অহেতুক টানার প্রচেষ্টা কম হয়নি, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে সবকিছু কাটাতে পেরেছে সে। এত কিছু অবশ্য ইরাম অবধি সে পৌঁছতে দেয়নি একবারের জন্য। সত্যি কথাটুকু জানিয়েছে, রাজনীতির মারপ্যাচের কারণে ইরাম তাকে এসব বিষয়ে আর জড়াতে নিষেধ করে দিয়েছে। তবে আজও একটা উত্তর মেলাতে পারে না সাইবান। সত্যি কি বখতিয়ার আর তার ছেলেপেলেদের কোনো রাজনৈতিক কারণে খুন করা হয়েছে? কাকতালীয় ঘটনা নাকি পরিকল্পিত প্রতিশোধ? ইরামের পক্ষে প্রতিশোধ নেবে এমন কে আছে সে ছাড়া সাইবান ভেবে পায় না। এই 1 মাসে জীবনযাপনে খুব বেশি পরিবর্তন আসেনি। ইরাম নিজের সমস্ত মনোযোগ স্থাপন করেছে কম্পিউটার ক্লাসে। দুপুরে ক্লাস করে এসে রাতে ল্যাপটপে কাজ করে, সঙ্গে সারাটাক্ষণ ইজানকে সামলানোর দায়িত্ব তো আছেই। ইজানের বয়স 5 মাসের বেশি এখন। আজকাল ছেলেকে বসা শিখাচ্ছে ইরাম, নিয়ম করে প্র্যাকটিস করায় সে। তবে নিজে থেকে কয়েক সেকেন্ডের বেশি বসে থাকতে পারে না ইজান, ঢলে পড়ে যায়। এতটুকুতেই সন্তুষ্ট জননী। সাইবানও শেষ কয়েকদিন ধরে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। 2টো গানের কম্পোজিংয়ের অফার এসেছে, একটা আবার দেশের বেশ নামকরা ব্র্যান্ড। তাছাড়া সামনে বেশ বড় একটি শো আছে তার। পুরাতন এক ক্লাসমেটের ভাইয়ের বিয়ে, সেটার ব্যাচেলর পার্টির শো বরিশাল সিটিতে। এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ সাইবানের। গানের কাজগুলো এর ফাঁকে ফাঁকে করবে ভেবে রেখেছে। খুব শীঘ্রই তাকে ঢাকা ছাড়তে হবে, কিন্তু গতবার সিলেটে চলে যাওয়ার পর যা হয়েছে সেসবে ভয় ঢুকে গিয়েছে মনে। হ্যাঁ, বাড়িতে সবাই আছে, ইরামও আগের মতো অসচেতন নেই, তবুও মনকে মানিয়ে নিতে পারছে না সে। মনে হচ্ছে ইরামকে চোখের আড়াল করলেই কিছু একটা হয়ে যেতে পারে। তাছাড়া অরণ্যর বাড়িতে সে যা করে এসেছে তাতে 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও পাল্টা কোনো প্রতিক্রিয়া আসেনি। বিষয়টা অত্যন্ত রহস্যজনক। অর্ণকে সে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে এসেছে। লোকটা কি ভাবছে বোঝা দুষ্কর। সব মিলিয়ে সাইবান এই মুহূর্তে পরিবার থেকে দূরে যেতে রাজি নয়। বেপরোয়া ভাবের মাঝে গুরুত্বপূর্ণ এসব চিন্তা মাথায় নিয়েই বাড়িতে ফিরল সাইবান। আজ শোয়ের শেষ প্র্যাকটিস করে আগেভাগে টিমের কাছে ইনস্ট্রুমেন্ট সব পাঠিয়ে দিয়েছে। সে আগামীকাল বা পরশু রওনা দেবে, কিন্তু একা নয়। সকালে অনুরাগের সঙ্গে 1 দফা কথা হয়েছে তার। একই ক্লাসমেট হওয়ায় অনুরাগ নিমন্ত্রিত পেয়েছে, তাই বন্ধুর সঙ্গে একটা বোঝাপড়া সেরেছে সাইবান। এখন শুধু ইরামকে জানাতে হবে। আজকাল বড্ড গরম পড়েছে। গাড়ির এসি থেকে বাইরে পা রেখেই কেমন ঘেমে যাচ্ছে। আবার পরনের হাফহাতা শার্টটা টান দিয়ে খুলে ফেলল সাইবান। সেটা কাঁধে ফেলে বেডরুমে ঢুকলো সে। রুমটা ফাঁকা, ইরামকে দেখা যাচ্ছে না। বাথরুম থেকে পানির আওয়াজ ভেসে আসছে, হয়তো গোসল করছে রমণী। অপরদিকে বিছানার উপর ইজান সদ্য ঘুম থেকে উঠেছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে বড় বড় চোখ মেলে মাকে খুঁজছে এদিক সেদিক তাকিয়ে। না পেয়ে তার চেহারা টকটকে হয়ে উঠল, কান্নার পূর্ব লক্ষণ। সাইবান দেখতে দেখতে নাজুক শিশুটিকে বসতে শিখে গেছে। তার আশঙ্কাই সত্যি হলো। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে হাত পা ছুড়ে কাঁদতে লাগলো ইজান। সাইবান জানে তার ইজানকে ধরা উচিত, কিন্তু সে সবেমাত্র বাইরে থেকে এসেছে। এমন অবস্থায় বাচ্চাকে ধরলে ভালো হবে। তাড়াহুড়ো করে সে নিজের তোয়ালে বের করে নিল। ড্রেসিং টেবিলের উপর স্যানিটাইজার আছে, সেটা যখন নিজের হাতের উপর ভরে ভরে সে স্প্রে করছে, তখনই বাথরুমের দরজাটা হালকা একটুখানি খুলল। সেই ফাঁক গলে মুখ বাড়ালো ইরাম। সাইবান ছট করে তাকাতেই ক্ষণিকের জন্য তার মনে হলো পৃথিবীটা বুঝি নিজের অক্ষের উপর ঘূর্ণন বন্ধ করে স্থির হয়ে গিয়েছে। ইরামের চুলগুলো ভেজা, কপালের উপর এলোমেলো হয়ে লেপ্টে আছে, তাতে সাবানের ফেনা চিকচিক করছে। মুখটা সিক্ত, পানির ফোঁটা গড়াচ্ছে ভ্রু বেয়ে গালে, গাল বেয়ে আরও নিচে। শুধু মুখটাই দেখা যাচ্ছে রমণীর, বাকিটা দরজার পেছনে। ইরামের গলা বেয়ে গড়িয়ে নামা পানির ফোঁটা কেমন যেন মাদকীয় লাগছে সাইবানের চোখে।
দরজার ওপাশে কি লুকিয়ে আছে তার এক ঝলক অত্যন্ত কুটিলভাবে খেলে গেল তার মস্তিষ্ক জুড়ে। শক্ত একটি ঢোক গেল সাইবান। পুনরায় ঘামতে শুরু করলো। এসব কি ভাবছে সে? তার অর্ধাঙ্গিনীর অবশ্য এত কিছু মাথায় নেই। ইজানের কান্না বেড়ে গিয়েছে। ছোট্ট শরীরটা বিছানার উপর গড়াগড়ি করছে রীতিমতো। ইরাম কিছুক্ষণ আগে ইজানকে ঘুম পাড়িয়ে গোসল করতে ঢুকেছে। ভাবিনি এত তাড়াতাড়ি উঠে যাবে। চেষ্টা করেও ঘুমানোর আগে খাওয়াতে পারেনি, তাই ক্ষুধায় উঠে গেছে হয়তোবা। কিন্তু ইরাম চুলোয় শ্যাম্পু করছে। হুট করে বেরিয়ে ধরতেও পারছে না। সমস্ত শরীর ভেজা তার। দরজা খুলতেই সে সাইবানকে দেখল কেমন আহমকের মতো দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। ইরাম নিজেকে নিয়ন্ত্রণ করার আগেই তার মুখ ফসকে আপনা থেকেই বেরিয়ে গেল, এই পোটলার আব্বু, পোটলাকে একটু ধরো তো। বাক্যটা বুঝিয়ে সাইবানের মাথায় গোত্তা খেয়ে ফিরে গেল। চোখ জোড়া বড় বড় হয়ে গেল তার। ফ্যাল করে চেয়ে রইল সে ইরামের দিকে। ইজানের কান্না আরো জোরে প্রতিধ্বনিত হচ্ছে, অথচ সাইবানের খেয়ালই নেই। তার জগৎ ওখানেই থমকে গিয়েছে। কানে শুধু বেজে চলেছে দুটো শব্দ, পোটলার আব্বু। কি বললেন? জীবনে বোধহয় প্রথমবারের মতো তোতলালো সাইবান। রুদ্ধশ্বাস হয়ে দেখে যাচ্ছে সে অর্ধাঙ্গিনীকে। ইরাম সাইবানের চেহারার অভিব্যক্তি লক্ষ্য করে খানিকটা ঘাবড়ে গেল। অজান্তে ভেজা গালে লালিমা ফুটল তার। ও কান্না করছে, একটু ধরো না, আমি 5 মিনিটে আসছি। এতটুকু বলে ঠাস করে বাথরুমের দরজা আটকে দিল ইরাম। সাইবান গর্ধবের মতো ওখানেই দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। নিঃশ্বাস অবধি নিল না। হাতে লেগে থাকা স্যানিটাইজার হাওয়ায় শুকিয়ে গেল, অথচ হেলদোল হলো না তার। আনমনে বিড়বিড় করল সে। হাত পা ছুড়ে বিছানায় লাফিয়ে উঠল ইজান। নিজের ঘর থেকে বেরোলো সাইমান। পা দুটো টলে উঠল তার। হুট করে কার্পেটের উপর ফসকে গিয়ে ধপাস করে একটা আছাড় খেল সে। তবে এবার চিটপটাং হয়ে পড়েনি। বিছানার পাশ চেপে ধরায় শুধু হাঁটুর উপর বসে পড়ল। পরক্ষণে হাসড়ে পাশে উঠে পড়ল। বিছানায় ছটফট করতে থাকা ইজানকে অবশেষে সাবধানে কুলে তুলে নিল সে। নিজের খোলা বুকে চেপে ধরে নার্সারি গ্রাইডারে হাওয়ান দিয়ে বসলো। উষ্ণ ত্বকের সংস্পর্শে আসতেই ইজানের কান্না কিছুটা কমে এলো। ফোপাতে ফোপাতে সাইবানকে দেখল সে। ড্রয়ার থেকে নরম কাপড় তুলে ছেলের মুখ মুছতে মুছতে সাইবান বলল, তোর আম্মুর আমার উপর একটু দয়ারি। সিগারেট আমাকে শেষ করার আগেই তোর আম্মু আমায় শেষ করে দেবে রে পোটলা। ইজান কি বুঝলো সেই জানে। দন্তহীন মাড়ির মাঝখানে সাইবানের তর্জনী আঙুলটা চেপে ধরল অযথাই। তির্যক হাসল সাইবান। ছোট্ট শরীরটাকে বুকের উপর তুলে দু হাতে ধরে গালে গাল ঘষল। দাঁত নেই তাতেই কামড়ে কুল পাচ্ছিস না। দাঁত উঠলে আর কথা হবে না, শুধু কোদালের মতন কোপাবি। কান্না পুরোপুরি থেমে গিয়েছে ইজানের, তবে ছটফটানি কমেনি। সাইবানের বুকের উপর লেপটে গিয়ে মুখে এদিক সেদিক করে সে কি যেন খুঁজতে লাগলো। প্রথমটায় বুঝতে পারল না সাইবান। মাথা নিচু করে চেয়ে পোটলার কাণ্ড দেখে গেল। তার বুকে মুখ ঘষছে ইজান, আর সমানে শব্দ করে যাচ্ছে। সাইবান নিজের বিশাল দুই হাতের বাঁধনেও ইজানের নরম টুকটুকে শরীরটা স্থির রাখতে পারল না। ঘুষতে ঘুষতে সে সাইবানের বুকের একপাশে গিয়ে পৌঁছালো। মাথায় সতর্ক ঘণ্টা বেজে উঠল সাইবানের। ইজান মুখ বসানোর আগে লাফ দিয়ে উঠল। হাত ঠেলে একেবারে দূরে সরিয়ে হাওয়ার মাঝে ঝুলিয়ে ধরল ছোট্ট শরীরটাকে। ওরে পাকনা, বাপের সম্পত্তিতে নজর, ছি। ইজান দু হাত বাড়িয়ে পা ছুড়তে লাগলো। সাইবানের বুকে যাবেই সে। জিভ বের করে বারবার তাকালো বুকে, তারপর পিতার মুখের দিকে। এক মুহূর্তের জন্য সত্যিই লজ্জা লাগলো সাইবানের। পরক্ষণেই খিলখিল করে হেসে ফেলল সে, মধুর হাসি। ইজানকে উপরে তুলে নিজের কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে সে প্রফুল্ল কণ্ঠে জানালো, তুই যে সোনার খনি খুঁজছিস সেটা আমার কাছে নেই রে বাপ, তোর কাছেও নেই। আমরা ফকিন্নি বেটা জাত। আমার খনি আছে ঠিকই, কিন্তু সোনা নেই। এই দিক দিয়ে শুধু তোর আম্মুই সোনায় সোহাগা। কথা বলতে বলতে হেঁটে বাথরুমের কাছে গিয়ে দাঁড়ালো সাইবান। দরজা নক করলো। আপনার হলো? ছেলে তো একেবারে লোল ফেলে বুক ভাসিয়ে ফেলেছে। এই তো 1 মিনিট। ভেতর থেকে ইনামের দ্রুত জবাব ভেসে এলো। সাইবান বিছানায় গিয়ে বসলো, তবে এবার ইজানকে বুকে না রেখে কাঁধের ওপর উল্টো ঝুলিয়ে পিঠ চাপড়াতে লাগলো। বুকে রাখলেই জিভ বের করে এদিক সেদিক চলে যাচ্ছে ছেলেটা। ইজানের পেছনে আলতো এক চাপড় মেরে সে বলল, পোটলা, তোর নজর এখনই এত খারাপ? বড় হয়ে বাপের মুখে যে চুনকালি মাখবি তাতে কোনো সন্দেহ নেই। শুধু সাথে কিছু ফেস মাস্কও মেখে দিস, তাহলেই হবে। জেল্লাটা যেন না হারায়, নাহলে তোর আম্মুকে থোবরা দেখে আকর্ষণ করা যাবে না, বুঝেছিস? বাথরুমের দরজাটা এমন সময়ই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ইরাম। একটা পা অবধি লম্বা ফ্রক আর প্লাজো পাজামা পরনে।
চুলগুলো এখনও আধ ভেজা, পিঠ ভাসিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। ঠিকমতো মোছার সময় ব্যয় করেনি বোঝা যাচ্ছে। ওই দেখি দেখি আমার কুচুকু সোনা। আদুরি গলায় বলে সাইবানের কাছ থেকে নিজের বুকে ছেলেকে টেনে নিল ইরাম। অসংখ্য ছোট ছোট চুমু এঁকে দিল মুখ জুড়ে। আমার আব্বুটার ক্ষুধা লেগেছে তাই না? এখন আমরা খাবো, পেট ভরে খাবো, অনেক শক্তিশালী হব, একেবারে সুপার হিরো হব। ছেলেকে নিয়ে নার্সারি গ্রাইডারে বসলো ইরাম। ইজান তার বুক আঁকড়ে ধরে ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। রুমে সাইবানও উপস্থিত আছে দেখে ইরামের খানিক দ্বিধা হলো, তবে স্বামী তার এদিকে বিশেষ নজরপাত করেনি। ক্লোজেটের কাছে গিয়ে নিজের পোশাক বের করে নিচ্ছে। তাকে কি বেরিয়ে যেতে বলবে? সেটা কি সমীচীন হবে? এর মধ্যে একবার দুবার ইরাম ফিডিং করানোর সময় সাইবান এসে পড়েছিল ঠিকই, কিন্তু কখনোই স্ত্রীর অস্বস্তি হয় এমন কোনো দৃষ্টি ফেলেনি। চুপ করে নিজে থেকেই বেরিয়ে গিয়েছে। ইরাম শেষমেশ কি যেন ভেবে তাকে কিছু বলল না, আর পাশ থেকে নিজের ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে ইজানকে ঢেকে ফেলে নিঃশব্দে খাওয়াতে শুরু করলো। ধীরে ধীরে সোফাটা দুলতে লাগলো। সাইবার নীরবে গোসল সেরে পরার জন্য নিজের টি শার্ট ট্রাউজার বের করে ঘুরে দাঁড়ালো। আনমনেই তার চোখজোড়া অদূরে ইরামের ওপর গিয়ে পড়ল। তালে তালে দুলতে দুলতে ছেলেকে খাওয়াচ্ছে সে। ওড়নার বাইরে ইজানের ছোট্ট একটা হাত বেরিয়ে আছে, মুঠো করে রেখেছে বাচ্চাটা। ইরাম চোখ বুজে ছেলেকে অতি যত্নে ধরে রেখেছে। বাইরে থেকে সূর্যের সোনালি আলো এসে উভয়ের অবয়বে প্রতিফলিত হচ্ছে দারুণভাবে। দৃশ্যটা এতটা মনোমুগ্ধকর যে সাইবার নিজের দৃষ্টি ফেরাতে পারল না। নিষ্পলক চেয়ে থাকলো সে। ইরামের কপালে লেপ্টে থাকা আধভেজা চুল, সেই চুলের গোড়া বেয়ে গড়িয়ে নামা ফোটায় ফোটায় পানি। সাইবানের বুকে অদ্ভুতরে এক ঝড় তুলল। মস্তিষ্ক বুঝে ওঠার আগেই পায়ে পায়ে এগিয়ে গেল সে। দুলতে থাকা সোফাটার পেছনে গিয়ে দাঁড়ালো। ভেজা চুলে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে।